টু ইউপিএসসি এক্সিকিউটিভ ডায়েরি। তোমাদের প্রত্যেককে ইউপিএসসি এক্সিকিউটিভ ডায়েরি চ্যানেলে স্বাগত। আজকের ক্লাস পিএসসি ক্লার্কশিপ এক্সামের যে তিনটি টপিকের উপর থেকে বা তিনটি সাবজেক্টের সিলেবাস বলেছিল, যেখানে আছে জেনারেল স্টাডিজ অর্থাৎ জিএস পেপার, একদিকে আছে ইংলিশ, অপরদিকে আছে অ্যারিথমেটিক বা ম্যাথ। এবার এই জিএস পেপার বলতে এক্স্যাক্টলি তুমি কোন কোন টপিক পড়বে, এক্স্যাক্টলি তাদের জন্য এই ভিডিওটা, যারা কোন রকম কোর্স বা গাইডলাইন নিতে পারছে না অর্থের অভাবে। ফলে তাদের জন্য আমি কি করছি, ইউটিউবে ক্লাস নিয়ে আসছি, যেখানে টোটাল টপিক কি কি পড়তে হবে তা ইন ডিটেলস তোমাদের সামনে উপস্থাপন করছি। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে টপিকগুলো বলেছি সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, যার জন্য তোমাকে অবশ্যই এগুলোকে পড়ে শেষ করতে হবে। থিওরি ক্লাসটাকে আগে নিজেরা পড়ে শেষ করবে, তারপর এগুলোর সম্পর্কে এমসিকিউ সলভ করবে। ফলে দেখে নেবো প্রতিটি সাবজেক্ট থেকে কি এক্স্যাক্টলি তোমাকে পড়তে হবে। তবে এক কথা একটু উল্লেখ করে রাখি, জেনারেল স্টাডিজের মধ্যেও জিকে পার্টটাও থাকে, যেখানে জেনারেল নলেজ বলে উল্লেখ করা হয়ে থাকে। তো জেনারেল স্টাডিজ বলতে ভারত সম্পর্কে ইন ডিটেলস তোমাকে পড়তে বলেছে। ফলে জিকে পার্টটা যেটা রয়েছে এর মধ্যেই রয়েছে, কিন্তু জিকে পার্টটাকে আলাদা একটা ভিডিওতে আমি উপস্থাপন করব। তবে আজকের ভিডিওতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বা ডেইলি সায়েন্স থেকে এবং একই সঙ্গে ভারতের সংবিধান ও অর্থনীতি সম্পর্কে কি পড়তে হবে বা কোন অধ্যায়গুলোকে আগে পড়ে তুমি শেষ করবে, তাই তোমাদের সামনে উপস্থাপন করছি। চলো প্রথমেই দেখে নাও ভারতের ইতিহাস। এই ভারতের ইতিহাস থেকে কোন টপিক থেকে পড়তে হবে এবং কি কি এক্স্যাক্টলি এর থেকে কোশ্চেন এসেছে সেগুলো তোমাকে একটু উপস্থাপন করব, বা কোন ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। প্রথমত দেখো, সিন্ধু সভ্যতা বলে উপস্থাপন করেছে। তো সিন্ধু সভ্যতা, অ্যাকচুয়ালি সিন্ধু সভ্যতা বলতে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, ভারতের যে সভ্যতাগুলোর মধ্যে ছিল সেটার মধ্যে সিন্ধু সভ্যতা একটা বিশেষ সভ্যতা। যেই সভ্যতা থেকে যে কোশ্চেন গুলো করে থাকে সেগুলো হচ্ছে সভ্যতার আবিষ্কারক কে, এই সভ্যতার প্রথম যে কেন্দ্রটি খুঁজে পাওয়া গেছে কে আবিষ্কার করেছে বা কে খুঁজে পেয়েছেন, কত সালে খুঁজে পেয়েছেন, এই ধরনের কোশ্চেন এখান থেকে করে থাকে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রগুলো থেকে কে আবিষ্কার করেছে, কোথায় কোন জিনিস পাওয়া গেছে। যেমন ধরো কোশ্চেন করতে পারে যে উটের হাড় এটি কোথা থেকে পাওয়া গেছে, ক্যামেল বোন, তো এটি কোথা থেকে পাওয়া গেছে, কালীবঙ্গান। এই ধরনের জিনিসগুলো এখান থেকে কোশ্চেন করে থাকে। আর কি হতে পারে, একটি বন্দর, নিচের কোনটি বন্দর সিন্ধু সভ্যতা, ফলে সেখান থেকে মনে রাখতে হবে লোথাল। এই সমস্ত কেন্দ্রগুলো থেকেও কিন্তু কোশ্চেন করে থাকে। তাহলে তোমার প্রথম কাজ হবে এই সভ্যতা সম্পর্কে ইন ডিটেলস পড়ে ফেলা, তারপর এই সভ্যতা সম্পর্কে এমসিকিউ কমপ্লিট করা, সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ। দ্বিতীয় পয়েন্ট দেখো, বৈদিক সভ্যতা বলে উল্লেখ করা হয়েছে। বৈদিক সভ্যতা অ্যাকচুয়ালি তোমাকে মনে রাখতে হবে, বেদের যে চারটি ভাগ, সেই চারটি ভাগের মধ্যে কোন ভাগে কি বিষয়ে আলোচনা হয়েছে, একই সঙ্গে কোন বেদের শ্রুতি বা শ্লোক সংখ্যা কতগুলো, এটা তোমাকে মনে রাখতে হবে। একই সঙ্গে এই বেদের মধ্যে পরবর্তী বৈদিক সভ্যতা বলেও কিন্তু উল্লেখ আছে, সেই সময়ের বিদুষী মহিলাগুলো থেকেও, নামগুলো থেকেও কোশ্চেন করে থাকে। ফলে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু বৈদিক সভ্যতা থেকে তোমাকে ইন ডিটেলস পড়তে হবে। এরপরে ধর্মীয় আন্দোলন। ধর্মীয় আন্দোলন তোমার কথা যদি একটু উল্লেখ করি, এক্ষেত্রে মনে রাখবে বৌদ্ধ ও জৈন ধর্ম। বৌদ্ধ ও জৈন ধর্ম, এই যে ধর্মীয় আন্দোলন, এই দুটো জিনিস অবশ্যই পড়ে শেষ করো। কি পড়তে হবে, কে কোন ধর্মের প্রবর্তক, কোথায় কার জন্ম হয়েছে, কে কোন ভাবে ধর্ম গ্রহণ করেছে, আর একই সঙ্গে কোথায় দিব্য জ্ঞান লাভ করেছে, আর একই সঙ্গে এই ধর্ম সম্পর্কিত যে সম্মেলনগুলো হয়েছে, অর্থাৎ প্রথম বৌদ্ধ সম্মেলন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, এভাবে যে কটা সম্মেলন হয়েছে কোথায় কোনটা ঘটেছে, আর একই সঙ্গে কার সমসাময়িক, কোন রাজার সমসাময়িকে ঘটেছে, এই জিনিসগুলো অবশ্যই এই ধর্মীয় আন্দোলন থেকে কোশ্চেন করে থাকে। এরপর হচ্ছে মগধ সাম্রাজ্য। দেখো মগধ সাম্রাজ্য বলতে অনেক কিছু বোঝায়। মগধ এর মধ্যে প্রথম যে বংশগুলো এসেছে, যেমন ধরো তোমাকে বলি হর্যঙ্ক বংশ, যেখানে বিম্বিসার এমনি ছিলেন, তো তার যে উপাধিগুলো ছিল সেগুলো, প্রথম রাজাকে, শেষ রাজাকে, এই ধরনের কোশ্চেন এখান থেকে করে থাকে। আর কি করতে হবে, শুধু হর্যঙ্ক বংশ নয়, শিশুনাগ বংশ আছে, নন্দ বংশ আছে, এগুলোকে একটু পড়ে শেষ করতে হবে। এরপর মৌর্য বংশ ইম্পর্টেন্ট। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, কে কোন ধরনের কোথা থেকে এসছে বা কার কোথায় রাজধানী ছিল, এটাও কোশ্চেন করে থাকে। কার সময়কালে কোন ব্যক্তি উপস্থাপন হয়েছে, এই ধরনের জিনিস কিন্তু করে থাকে। যেমন আলেকজান্ডার কার সমসাময়িক, আবার মৌর্য বংশের যিনি প্রতিষ্ঠাতা বা যিনি প্রথম রাজা হয়েছেন চন্দ্রগুপ্ত মৌর্য, তার সময়কালে যিনি মন্ত্রী পদে বসেছিলেন তার নাম কি, এই ধরনের কোশ্চেন কিন্তু করে থাকে। এছাড়াও গুপ্ত সাম্রাজ্য অবশ্যই তোমাকে পড়তে হবে। গুপ্ত সাম্রাজ্য বলতে কি না, হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী রাজাদের নাম।
কার পরে কোন রাজা বসেছে এটা ইন ডিটেলস একটু পড়ে শেষ করবে। এরপর দেখো পুষ্যবতী বংশ বলা হয়েছে। তো পুষ্যবতী বংশ এখানেও কিন্তু ইন ডিটেলস একটু পড়তে হবে। এছাড়াও পাল রাজা ও রাষ্ট্রকূট বংশ, এই দুটো বংশ সম্পর্কে অবশ্যই পড়বে। এরপরে সুলতান বংশ, এই সুলতান বংশ যে মুসলিম আক্রমণের সময়কাল মধ্যযুগের ভারতের ইতিহাসে, তো সেখানে সুলতানি বংশ সম্পর্কে ইন ডিটেলস একেবারে পরপর 5টা বংশ আছে: খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ ও লোদি বংশ। এই যে বংশগুলো আছে সুলতান বংশ থেকে খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, এই যে বংশগুলোর কথা বলছি এখান থেকে কিন্তু মোগল সাম্রাজ্য শুরু হওয়ার আগের পার্ট। ফলে এই যে 5টি বংশ এখান থেকে অনেক কোশ্চেন আছে। যেমন কার সময়কালে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা এসেছে, যেমন আলাউদ্দিন খলজি সম্পর্কে ইন ডিটেলস পড়া, মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে ইন ডিটেলস পড়া, কি ব্যবস্থা গ্রহণ করেছিল, কার সময়কালে কে বা কোন ঐতিহাসিক কি বিষয়ে আলোচনা করেছে, বা কোন কোন কবি কার সময়কালে এসেছে, কোন ভ্রমণবিদ কোন কার সময়কালে এসেছে, এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে করে থাকে। এছাড়াও মুঘল বংশ সম্পর্কে ইন ডিটেলস পড়ো পরপর রাজাদের নাম অনুসারে। এরপর মারাঠা সম্পর্কে একটু ডিটেলস পড়ে নিও। তারপর জাতীয় কংগ্রেস, এরপর থেকে কিন্তু একটু আইএনএম পার্টের দিকে যাচ্ছি, যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পার্টটা থেকে তোমাকে কি কি পড়তে হবে। অবশ্যই শুধুমাত্র দেখলে হবে না, এটাকে নোট ডাউন করো। নোট ডাউন করে একটা টার্গেট অনুযায়ী এটাকে পড়ার চেষ্টা করো, যে এই 3 মাসের মধ্যে আমি এই টপিকগুলো শেষ করব পড়ে। তাহলে কিন্তু তোমার কাছে পুরো ব্যাপারটাকে কোশ্চেন সলভ করতে সুবিধা দেবে। নেক্সট জাতীয় কংগ্রেস, এই দেখো জাতীয় কংগ্রেস থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন এসেছে, এরকম ধরনের কোশ্চেনও অনেক সময় আমরা দেখেছি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা কে, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছে, কে মুসলিম সভাপতিত্ব করেছেন প্রথম, এই ধরনের কোশ্চেন থাকে। আর কি কোশ্চেন থাকে, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেমন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারতের জাতীয় সঙ্গীত প্রথমবার গাওয়া হলো 1896। নেক্সট কবে জনগণ মন এই গানটি প্রথমবার গাওয়া হলো 1911। এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে করে থাকে। আবার কি করে থাকে দেখো, কোন মহিলা প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছেন, কোন ভারতীয় মহিলা প্রথম সভাপতিত্ব করেছেন, কোন বাঙালি মহিলা প্রথম সভাপতিত্ব করেছেন, এই ধরনের কোশ্চেন এই জাতীয় কংগ্রেস থেকে করে থাকে। এছাড়াও গান্ধীজি ও সুভাষচন্দ্র যে সময়কালে সভাপতিত্ব করেছেন সেগুলো কিন্তু একটু ডিটেইলস দেখতে হবে। নেক্সট এরপরে যে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে গান্ধীজি। গান্ধীজি সম্পর্কে ইন ডিটেইলস পড়ো, কারণ গান্ধীজি সম্পর্কে পড়তে হবে এই কারণে গান্ধীজি থেকে অনেকগুলো কোশ্চেন তোমাদের আসার সম্ভাবনা থাকে। যেমন ধরো তোমাদের সামনে একটু উপস্থাপন করছি, গান্ধীজি হচ্ছে কবে ভারতে আসলেন, সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা থেকে কবে ভারতে আসলো। আবার একই সঙ্গে কোশ্চেন করে থাকে গান্ধীজির লেখা বইয়ের নাম, গান্ধীজির সাথে প্রথম সত্যাগ্রহ আন্দোলন, যে কটা সত্যাগ্রহ আন্দোলন করেছে, যেমন চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, এই যে কোশ্চেন গুলো এগুলো এখান থেকে করে থাকে। গান্ধীজি রিলেটেড যে সমস্ত আন্দোলন, যেমন অসহযোগ আন্দোলন, একই সঙ্গে ডান্ডি মার্চ, আরো একটা জিনিস যদি বলি যে ভারত ছাড়ো আন্দোলন, এই সমস্ত কোশ্চেন গুলো এখান থেকে করে থাকে। এছাড়াও সুভাষচন্দ্র বসু এই সম্পর্কে অবশ্যই তোমাকে একটু পড়তে হবে ডিটেলস। এছাড়াও ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ এবং পারলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে অ্যাক্ট ব্যবস্থা, এগুলো একটু ইন ডিটেলস পড়বে, কারণ এখান থেকে কোশ্চেন আসে কোন অ্যাক্টের মাধ্যমে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা ইন ডিটেলস ক্লাস আমিও তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো যা বলছি এগুলো অবশ্যই পড়তে হবে, এর বাইরে অল্প কিছু পড়লেও হবে, কিন্তু এটাই হচ্ছে মেন সিলেবাসের কোর সিলেবাস তোমরা বলতে পারো। এছাড়াও বৈপ্লবিক আন্দোলন বা বিপ্লবী আন্দোলন, দেখো এই বিপ্লবী আন্দোলন বলতে কি বোঝাতে চাইছে, যে বিপ্লবী আন্দোলন যে কার কে কোন বিপ্লবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল, বিপ্লবী আন্দোলনের ফলে যে সমস্ত কেস হয়েছে, যেমন ধরো কাকুরি ষড়যন্ত্র মামলা, এই ধরনের কোশ্চেন কিন্তু এই বিপ্লবী আন্দোলন থেকে আসে। এছাড়াও বিদ্রোহ, এই বিদ্রোহ বলতে উল্লেখ করেছি আঞ্চলিক বিদ্রোহগুলো, যেটা হচ্ছে 1857 মহাবিদ্রোহের আগের ঘটনা। আঞ্চলিক যে সমস্ত বিদ্রোহ হয়েছে, যেমন ধরো তোমাকে একটু উল্লেখ করি সাঁওতাল বিদ্রোহ, কুকা বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ যেগুলো হয়েছে, এই সমস্ত বিদ্রোহগুলো থেকে আঞ্চলিক বিদ্রোহ থেকে কোশ্চেন করে থাকে। এবার পড়তে হবে ইতিহাসের পাতা থেকে উক্তি, অর্থাৎ কে কোন উক্তি করেছে। যেমন ধরো একটা কোশ্চেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই যে উক্তি, এই উক্তিগুলো কে করেছে। এছাড়াও মহাবিদ্রোহ ও এর পরে যেটা বলেছি বই ও লেখক, বই ও লেখক কথার অর্থ হচ্ছে ইতিহাসের পাতায় কে কোন বই লিখেছে, কোন কবি, কোন ঐতিহাসিকবিদ বা কোন ভ্রমণবিদ কোন বিষয়ে বই লিখেছে। নেক্সট এরপরও দুটো জিনিস একটু পড়তে বলবো,
লাস্ট যেটা হচ্ছে বিশ্বযুদ্ধ দুটো, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে ভারতের সংযোগ এটা কতটা আছে সেই পার্টটা একটু জাস্ট দেখে নিও। এটা হচ্ছে ইতিহাসের পাতা থেকে জিএস বা জেনারেল স্টাডিজ পেপার বলতে কি এক্স্যাক্টলি তোমাকে বুঝিয়েছে সেই জিনিসটাকে তোমাকে উপস্থাপন করলো। নেক্সট এবার যেটা উল্লেখ করব সেটা হচ্ছে ভারতের ভূগোল বলতে তোমাকে এক্স্যাক্টলি কি পড়তে হবে। তবে এক কথা একটা জিনিস বলে রাখি, প্রতিটি সাবজেক্টের অর্থাৎ যে যে জিনিসগুলোকে এই সিলেবাসের মধ্যে উল্লেখ করেছে, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশনের মধ্যে যে জেনারেল স্টাডিজ বলতে কি বুঝিয়েছে তাই তোমাদের সামনে উপস্থাপন করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না। নেক্সট ভারতের ভূগোল বলতে তোমাকে কি পড়তে হবে দেখো, প্রথমেই বলবো ভারতের ভূগোল পড়ার আগে একটু জিনিস ভারতের বাইরেও পড়তে হবে, যেমন হচ্ছে মহাকাশ। অর্থাৎ বর্তমানে শিরোনামে অর্থাৎ পেপার বা খবরের শিরোনামে কিন্তু মহাকাশ সম্পর্কে অবশ্যই ডিটেইলস তোমাকে পড়ে যেতে হবে, যেটা ভারত রিলেটেড না হলেও তোমাকে পড়তে হবে। এছাড়া কি আছে, শিলা। দেখো শিলার যে শ্রেণী বিভাগ এর ডিটেইলস একটু পড়তে হবে। পর্বত মালভূমি সমভূমি যেটা হচ্ছে কাকে বলে, কোন ধরনের কত উচ্চতায় কি ধরনের পর্বত মালভূমি সমভূমিকে বলা হয়, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। আর কি বলেছে, বায়ু। এখানে বায়ু বলতে বায়ুর ফলে যে সমস্ত কার্য থাকে, বায়ুর ক্ষয় কার্য, এই সমস্ত কোশ্চেন গুলো এখান থেকে করে থাকে। এছাড়াও জোয়ার ভাটা, এখানে জোয়ার ভাটা বলতে বোঝানো হয়েছে যে জোয়ার ভাটা মুখ্য জোয়ার গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান, একটি গৌণ জোয়ার থেকে অপর গৌণ জোয়ারের সময় ব্যবধান, একটি সারাদিনের জোয়ার থেকে ভাটার ব্যবধান, একটি জোয়ার থেকে অপর জোয়ার, একটি ভাটা থেকে অপর ভাটার মধ্যে সময় ব্যবধান। এই প্যাটার্ন থেকে বা এই চ্যাপ্টার থেকে অবশ্যই তোমাকে পড়তে হবে। এছাড়া ভারতের জলবায়ু পড়ো, বায়ুমণ্ডল পড়ে শেষ করো, ভূমিকম্প। দেখো বায়ুমণ্ডল বলতে বায়ুমণ্ডলের যে সমস্ত শ্রেণী বিভাগগুলো অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার মধ্যে থেকে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা থেকে অবশ্যই পড়ো। ভূমিকম্প পড়ো, মহাসাগর। এছাড়া ভারতের পরিচয়, ভারতের পরিচয় বলতে এটা অনেক বড় চ্যাপ্টার, যেখানে ভারতের অক্ষাংশ দ্রাঘিমাংশ পরিচয়, স্টেট, একই সঙ্গে তোমাকে মনে রাখতে হবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, একই সঙ্গে কোস্টাল লাইন উপকূলবর্তী অঞ্চলগুলো, আর একই সঙ্গে ভারতের নদ নদী। আমরা ডিটেলস দিয়েছি আর একটু। তো নদ নদী ছাড়াও ভারতের পর্বত, পাহাড় পর্বত, যেমন ভাবে হিমালয় পর্বতমালা। নেক্সট এই পাশে যদি আমি দেখি আরাবল্লী পর্বতমালা, বিন্ধ্য পর্বতমালা, সাতপুরা পর্বতমালা, একই সঙ্গে পশ্চিমঘাট পর্বতমালা ও পূর্বঘাট পর্বতমালা, আর একই সঙ্গে পূর্বাঞ্চল, যেখানে পূর্বাঞ্চলের মধ্যে তোমরা পাবে গারো, খাসি, জয়ন্তিয়া, এই যে পাহাড় পর্বত, এখান থেকে অবশ্যই পড়ে যেতে হবে। এছাড়াও নদীর ওপর যে সমস্ত ড্যাম আছে, নদী বাঁধ, সেগুলো সম্পর্কে একটু পড়ো। এছাড়াও ভারতের পরিচয় পড়ো, ভারতের কৃষি ব্যবস্থা সম্পর্কে একটু পড়ো। এবার ভারতের স্বাভাবিক উদ্ভিদ, কোথায় কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, কোন অঞ্চলে হয়ে থাকে সেগুলো। খনিজ সম্পদ অবশ্যই, জাতীয় উদ্যান সম্পর্কে পড়ো। এবার ভারতের নদ নদী, যেটাকে একটু আগে বলছিলাম, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, আর একই সঙ্গে দক্ষিণ ভারতের গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, আর এর পরেও যদি মহানদী আর পশ্চিমবঙ্গেরটা ইন ডিটেলস, অবশ্যই নদ নদীগুলোকে একটু পড়ে যাও। একই সঙ্গে জলপ্রপাত, উপকূল, এই উপকূল বলতে উপকূলবর্তী যে সমস্ত কোস্টাল লাইন, এইগুলো সম্পর্কে একটু পড়ে যাও। আর পশ্চিমবঙ্গ সম্পর্কে যতটুকু পার্ট ভারতের জন্য পড়লে ঠিক ততটা পার্টই পাহাড় পর্বত, নদ নদী সবকিছুই পশ্চিমবঙ্গের সম্পর্কে ইন ডিটেলস পড়তে হবে। এটা হচ্ছে ভারতের ভূগোল থেকে বলা হয়েছে, অবশ্যই পশ্চিমবঙ্গের উপর জোর দিয়ে পড়তে হবে। এবার বিজ্ঞান বলতে তোমার সামনে যেটা উপস্থাপন করেছে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনের সাথে যুক্ত এমন বিজ্ঞান। ফলে আমি তোমাদের সামনে যেটা উপস্থাপন করছি এটা হচ্ছে বিজ্ঞান থেকে, যেটা হচ্ছে কি কি পড়তে হবে, রেচন, পুষ্টি, ভাইরাস, রোগ জীবাণু, সংবহন, স্থিতি ও গতি, তাপ, আলো, শব্দ, গ্যাসের ধর্ম, কোষ, ক্রোমোজোম, ভ্যাকসিন, মানুষ, জনন ও পরিবেশ বিদ্যা। ইন ডিটেলস বলছি ভাই শোনো। রেচন চ্যাপ্টার থেকে অবশ্যই কোশ্চেন আসে, এক দুটো কোশ্চেন এখান থেকেও পেয়ে যাবে। এছাড়াও পুষ্টি, দেখো পুষ্টি চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেন গুলো দেখো, ওই যে ভিটামিন এ, ভিটামিন বি এর অপর নামগুলো, বিজ্ঞানসম্মত নাম, এই সমস্ত কোশ্চেন গুলো আসে। এছাড়াও ভাইরাস, ভাইরাস, রোগ জীবাণু থেকেও কোশ্চেন আসে, কোন ভাইরাস, কোনটি ভাইরাস গঠিত রোগ, কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, এই ধরনের কোশ্চেন করে থাকে। আর কি জীবাণু ছাড়াও সংবহন চ্যাপ্টারটা পড়ো, স্থিতি ও গতি, তাপ অর্থাৎ টেম্পারেচার যে চ্যাপ্টারটা, ধরো মনে করলো যে জল ফুটে বাষ্প হতে কত স্বাভাবিক তাপমাত্রা লাগে, এই ধরনের কোশ্চেনগুলো এখান থেকে থাকে। এছাড়া আলো, এই আলো থেকেও কোশ্চেন করে থাকে, যেমন ধরো আলোর
শূন্যস্থানে গতিবেগ কত, এই ধরনের কোশ্চেন কিন্তু করে থাকে। নেক্সট শব্দ একই ধরনের কোশ্চেন, গ্যাসের ধর্ম, কোষ, ক্রোমোজোম, ভ্যাকসিন। এবার মানুষ সম্পর্কে যেটা বলতে চাইছি, মানুষের হিউম্যান বডি সম্পর্কে ইন ডিটেলস একটু পড়ে যাবে। ব্রেনের সাথে সাথে একই সঙ্গে হিউম্যান বডি এবং মানুষের কঙ্কাল তন্ত্র ইন ডিটেলস পড়ে যাবে। এরপরে জনন চ্যাপ্টার, পরিবেশ বিদ্যা এ সম্পর্কে ইন ডিটেলস ক্লাস তোমাদের সামনে আমিও আনবো, তোমরা অবশ্যই পাবে, কিন্তু এগুলো অবশ্যই পড়তে হবে, এটাকে উপস্থাপন করতে চাইছি তোমাদের সামনে। এছাড়াও ক্লাস থাকবে অবশ্যই তোমাদের সামনে। এবার ভারতের পরিচয় দিতে গিয়ে ভারতের সংবিধান ও অর্থনীতিটাকেও তোমাকে পড়তে বলেছে। ফলে তুমি এখান থেকে কি কি চ্যাপ্টার পড়বে এটা দেখো। সংবিধান পড়তে গিয়ে অবশ্যই তোমাকে গণপরিষদ পড়তে হবে, যেটা হচ্ছে সংবিধান তৈরি করার প্রসেস, মেকিং অফ কনস্টিটিউশন। এছাড়াও মৌলিক অধিকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এখান থেকে হয়ে থাকে, যে যেটা হচ্ছে মৌলিক অধিকার থেকে, যেমন 19 নম্বর আর্টিকেলে কি কি স্বাধীনতার কথা উল্লেখ আছে, 17-18 নম্বর আর্টিকেল বা ধারায় বা অনুচ্ছেদে কি কি উল্লেখ আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু মৌলিক অধিকার থেকে করে থাকে। কয়টি ভাগ, কি কি, এগুলো কোশ্চেন করে থাকে। আর কি আছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য বলতে আর্টিকেল নাম্বার 51A, এই যে আর্টিকেলটা আছে যেখানে হচ্ছে পার্ট 4A তে উল্লেখ করা আছে, যেটা বলতে চাইছে অ্যাকচুয়ালি তোমাকে যে এই কর্তব্যের মধ্যে কয়টি শুরুতে ছিল, কয়টি বর্তমানে আছে, কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পরে যুক্ত করা হয়েছে, কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই মৌলিক কর্তব্য বিষয়টি যুক্ত হয়েছে, এই ধরনের কোশ্চেন কিন্তু করে থাকে এখান থেকে। নির্দেশমূলক নীতি, যাকে ডিপিএসপি চ্যাপ্টার বলে থাকো তোমরা। তো এখানে অনেকগুলো কোশ্চেন আসার জায়গা আছে, যেমন গ্রাম পঞ্চায়েতের ধারণা, এটি কত নম্বর আর্টিকেল, এটি খুব কমন কোশ্চেন, এইগুলো কোশ্চেনই করে থাকে। এছাড়াও 42 নম্বর আর্টিকেল করে থাকে, 44 নম্বর যেখানে ইউনিফর্ম সিভিল কোড, একই সঙ্গে 45 নম্বর আর্টিকেল, 46 ও 47, একই সঙ্গে 48, একই সঙ্গে 51 যেখানে বলছে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার ব্যাপার, এই ধরনের কোশ্চেন গুলো করে থাকে। এছাড়া সুপ্রিম কোর্ট সম্পর্কে ইন ডিটেলস একটু পড়ে যাবে, হাইকোর্ট, জরুরি অবস্থা, অবশ্যই জরুরি অবস্থা সম্পর্কে ইন ডিটেলস পড়বে, জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে। একই সঙ্গে তোমাকে পড়তে হবে জরুরি অবস্থার ভাগগুলো, যে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা আছে, স্টেট এমার্জেন্সি, আর একই সঙ্গে ইকোনমিক এমার্জেন্সি, এই যে পার্টটা আছে এগুলো অবশ্যই পড়তে হবে, কোন আর্টিকেলে কোন বিষয়বস্তু আছে সেগুলোকে অবশ্যই পড়বে। বিভিন্ন কমিটি, অর্থাৎ সংবিধান তৈরি করার সময় যে সমস্ত কমিটি তৈরি হয়েছে তার চেয়ারম্যান কে ছিলেন বা কে নেতৃত্বে ছিলেন কমিটির, সেগুলো সম্পর্কে অবশ্যই পড়তে হবে। সংবিধান সংশোধনী বিমাস, সবকটা নয়, ইম্পর্টেন্ট সংবিধান সংশোধনী, গুরুত্বপূর্ণ যেগুলো আছে। এছাড়াও তফসিল, তফসিল বলতে কোন শিডিউল কি বিষয় আলোচনা করেছে, যে 7 শিডিউল ও 8 শিডিউলের ব্যবস্থা রয়েছে। 8 শিডিউল ছিল শুরুতে, এখন বর্তমানে 12 শিডিউল, ইন ডিটেলস পড়ো। এছাড়াও পাঠ, সংবিধানের উৎস, গুরুত্বপূর্ণ ধারা, রাজ্যপাল, পঞ্চায়েত, পৌরসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, ইন ডিটেলস একটু পড়ে যাও। এছাড়াও নীতি আয়োগ, এটা হচ্ছে ইকোনমিক্স থেকে, নীতি আয়োগ থেকে পড়ো, ব্যাংকগুলো থেকে পড়ো, অর্থাৎ ব্যাংকগুলো কোন সময় কাকে মার্জ করা হয়েছে, কোন ব্যাংক কবে ন্যাশনালাইজড হয়েছে, এগুলো পড়ো। আরবিআই চ্যাপ্টারটা অবশ্যই পড়বে। আর আরবিআই চ্যাপ্টার পড়ার সময় একটা কথা মনে রাখবে, যে আরবিআই চ্যাপ্টারের মধ্যে যে নোটগুলো বর্তমানে প্রচলিত আছে, 20 টাকা থেকে 200 টাকা, 500 টাকা, 2000 টাকা, এই যে নোটগুলো আছে, 50 টাকা, এই যে নোটগুলো আছে এর পিছনে কিসের ছবি দেওয়া আছে, কোন নোটে কি ধরনের ছবি দেওয়া আছে, এগুলো কিন্তু কোশ্চেন করে থাকে আরবিআই। নেক্সট, এছাড়া পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 5 ইয়ার্স প্ল্যান, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি টার্গেট নেওয়া হয়েছে, এই ধরনের কোশ্চেন। এছাড়াও জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম ও অর্থনীতির ধারণা চ্যাপ্টার থেকেও কোশ্চেন আসে। ধরো এই ধরনের কোশ্চেন করে দিল যে আধুনিক অর্থবিদ্যার জনক কাকে বলা হয়, তো এই ধরনের কোশ্চেন গুলো এই চ্যাপ্টার থেকে অর্থনীতির ধারণা এবং কে কোন সম্পর্কে বই লিখেছে, কোন অর্থবিদ, এই ধরনের জিনিসগুলো এখান থেকে করে দেয়। এটা কেবলমাত্র ভারতের সম্পূর্ণ পরিচয় সম্পর্কে পড়তে গেলে ইতিহাস, ভূগোল, সংবিধান বা ভারতের পলিটি বা রাজনীতি এই বিষয় এবং একই সঙ্গে ভারতের অর্থনীতি বিষয়ে কি পড়তে হবে তার ডিটেলস উপস্থাপন করলাম। আরেকটি ভিডিও আসবে তোমাদের সামনে, সেটি হলো একটি বিষয় যে জিকে বলতে স্ট্যাটিক জিকে, কে কোন ধরনের পুরস্কারে কোন কোন পার্ট পড়তে হবে, কি ছাড়াও স্ট্যাটিক জিকে বা জিকে পার্ট থেকে কি পড়তে হবে সেটা বলবো। এটা শুধুমাত্র ছিল জেনারেল স্টাডিজ। এই জেনারেল স্টাডিজ বলতে কি ভারতের জেনারেল স্টাডিজ বিষয় পড়তে হবে। এছাড়াও তোমাকে জিকে পার্টের মধ্যে গিয়ে পড়তে হতো কি ওই কে ভারতের প্রথম, অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা, প্রথম ভারতীয় পুরুষ,
এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে করে থাকে, ফলে অবশ্যই এখান থেকে কিন্তু একটু দেখে যেতে হবে। তার জন্য একটি ভিডিও থাকবে, এই ভিডিওর পরেই নেক্সট দিন আসছে। আজকে ক্লাস এই পর্যন্ত। নেক্সট ডেতে আরো একটি টপিক নিয়ে আমি তোমাদের সামনে। আজকে ক্লাস এই পর্যন্ত।